লাল শাড়িতে প্রেয়সী পর্ব 6। লিখনিতে ফারহিয়া ফারিয়াল, কণ্ঠে সাবিনা। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিজস্ব মুখটার দিকে। বুকটা ধুপ করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এক মুহূর্ত পর ধীরে ধীরে তার মাথাটা নিজের বুকে চেপে ধরল। কাঁপতে থাকা আঙুলের ছোঁয়ায় চুলগুলো সরালো। ভাঙা নিঃশ্বাসে বলল, আমার সময় নষ্ট করছিস? আমাকে লাটিমের মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলেছিস। মুখ বুঝে সহ্য করেছি, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না জানু? অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে। দরজা খোলার সাথে সাথে হড়মুড়িয়ে ঢুকে পড়ল আনিকা, পিছনে শাহিন। আহাদের বাহুতে নিশ্চেতন হয়ে পড়ে আছে রিধিতা। অচেতন, সাদা প্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে গিয়ে আঁকড়ে ধরে ডাকে আনিকা, চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে কাঁপন। রিধি, কি হয়েছে রিধির? রিধি, চোখ খোল, কি হয়েছে তোর? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগে, চোখ ভেজে উঠেছিল মুহূর্তেই। কি কি করছেন আপনি ওর সাথে? কণ্ঠ কাঁপছিল ভয়ে। আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতা। যেটা পাওয়ার ও যোগ্য সেটাই করছি। কথাটা ছুরির মতো বেঁধল আনিকার বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না, কারণ আহাদের চারপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। হঠাৎই আহাদ রিধিকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। শাহিন তখন দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছিল। আহাদের প্রতিটি ইশারায় সাড়া দিতে প্রস্তুত। আনিকার চোখে এখনো আতঙ্ক। আহাদ তার দিকে তাকিয়ে তাকে কড়া স্বরে বলল, ক্লাসে ফোকাস করো, আর একটা কথা মনে রেখো, আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। আনিকার নিঃশ্বাস রুদ্ধ করে শুধু মাথা নাড়ল। প্রতিবাদ করার মতো শক্তি আর সাহস কিছুই অবশিষ্ট ছিল না তার। রিধির নিস্তেজ শরীরকে বুকে চেপে আহাদ ধীরে পায়ে দরজা বেরিয়ে গেল। পিছনে ছায়ার মতো হাঁটছিল শাহিন। বাহিরে অপেক্ষামান ঘাটরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টেই অদ্ভুত নিঃশব্দতার অবাধ্য করে ফেলল। এক সময় ভিড় কমল, ক্লাসে স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। মিরপুর 11-তে এসে গাড়ি ধীরে থামল রিধিতার ভবনের সামনে। গাড়ির দরজা খুলে নামতে আহাদের মুখে কোনো ভাবনাত্মক নেই, অথচ তার কোলে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে রিধিতা। যেন এক টুকরো বরফ, নড়াচড়া নেই, নিঃশব্দ যেন ক্ষণিন। চারপাশের বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবার তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে তীক্ষ্ণ ধরতা, যেন পুরো পৃথিবী থেমে আছে, কেবল সেই চলছে নিজের নিয়মে। শাহিন আর নাদিম, শাওন একে অপরকে পিছে পিছে এগিয়ে চলল, কিন্তু তাদের চোখে মুখে স্পর্শ ভয়। লিফটের ভিতরে ঢুকতেই নীরবতা ভেঙে শাহিন কাঁপা কণ্ঠে বলল, ভাই, ওনার তো এখনো জ্ঞান ফিরে এলো না। আহাদ ধীরে নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 34 ঘন্টা আমায় হয়রানি করাইছে এই বেডি। ভেবেছিলাম 34টা থাপ্পড় দিব, কেবল একটা দিয়েছি, তাতেই যদি বেহুশ হয়ে যায় সেটা কি আমার দোষ? কথাটা শুনে শাহিন, নাদিম ও শাওন বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো যেন কারো বুকের ভেতর হিমশীতল বাতাস বয়ে গেল। শাওন একটু হেসে আবার ভয় সামলে ঠান্ডা করার ভঙ্গিতে বলল, ভাই, ঘন্টা কাউন্ট করে থাপ্পড়? উনি যে এখনো বেঁচে আছেন সেটাই তো আল্লাহর রহমত। কথা শেষ হতেই আহাদের চোখ জ্বলে উঠল, আর রাগান্বিত দৃশ্য যেন ছুরির মতো বাঁধল শাওনের দিকে। কি করতে চাইছিস তুই? আমি যে মিনিট কাউন্ট করি নাই, এটাও তোর চরম সৌভাগ্য। নাদিম নিঃশব্দে মাথা নিচু করে ফেলল, ঠোঁটের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করুন, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শাওন ততক্ষণ তার কানের কাছে ঝুঁকে পিসপিস করে বলল, চুপ কর, ভাই যদি শুনে ফেলে।
তাহলে তোর আত্মার মাগফিরাত কামনা করতে হবে। নাদিম শিউরে উঠল, আর একটা শব্দ উচ্চারণ করলো না। কয়েকবার কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল ঈশানী। দরজার ফাঁক গেলেই দৃশ্যটা দেখে ভয়ে গেল আহাদের কোলে নিশ্চেতন রিধিতাকে দেখে। রিধি, কি হয়েছে ওর? এই রিধি, কণ্ঠ কেঁপে উঠল ঈশানীর। চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে, কিন্তু আহাদ যেন কিছুই শুনল না। কোনো কথা না বলে সরাসরি ভিতরে ঢুকে গেল। চারপাশে কারো উপস্থিতির তোড়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে রিধিতাকে আস্তে করে কাউচে শুয়ে দিল। এক মুহূর্তে নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। এতপর হাতের উল্টো পাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে নিল, যেন এই মুহূর্তে অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামলাতে নিতে আর এই সামান্য ভঙ্গিমাই যথেষ্ট। ঈশানী হতভম্ব হয়ে রিধিতার নিঃশেষ শরীরটার পাশে বসে রইল। হাত কাঁপছিল, তার কণ্ঠ ভারী হয়ে বের হলো। কি হয়েছে রিধির? কি করছেন ওর সাথে? আহাদ বুক কুঁচকে তাকালো, চোখে শীতল দৃষ্টি। ককস্ক কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করেন। কথাগুলোতে এমন একরাশ গা শিউরে ওঠা শীতলতা যে ছিল, যেন প্রতিটা শব্দ হিমশীতল ছুরির মতো বুকে বাজছে। রিধিতার মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বোলাতে বোলাতে লাগলো। তার কণ্ঠ হালকা রাগ, কিন্তু সেটা যেন দুশ্চিন্তার আড়ালে লুকানো। কতবার বলছি খেয়ে যা, খেয়ে যা, তা খাবি না, না খেয়ে বের হবি আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোনো কথা শুনে না আমার। ঈশানীর কথায় আহাদের ভ্রু খানিকটা কুঁচকে গেল, তার ঠোঁটে হালকা টান। চোখে থেমে গেল রিধিতার শান্ত কোমল মুখের উপর। নিস্তেজ দেহের মাঝেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ। সেটা আহাদকে টেনে রাখে, আবার দূরে ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবতায় তাকিয়ে থাকার পর সে গভীর গলায় বলল, আমি আসছি, সামলে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে। এতটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ থেমে আবার ঘুরে তাকালো। দৃষ্টি এবার সরাসরি ঈশানীর চোখে গেঁথে দিল। ঠোঁটে একরাশ শীতল ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন, আমি এসে থাবড়ে খাইয়ে দিয়ে যাব। এক মুহূর্তে বিরক্তি জমে উঠল ঈশানীর চোখে। আহাদের হাবভাব, তার চলচলন, সবকিছুতেই যে এক ধরনের দম বন্ধ করা মাফিয়া সুলভ উদ্যোক্তা খুঁজে পেল, যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবু মুখ খুলে আর কিছুই বলল না। আহার ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলিয়ে আবার দরজার দিকে ফিরল। সেই হাসি যেন মমতার নয়, রক্ষকেরও নয়, এটা ভয়ঙ্কর নিশ্চিন্তা, যে কারো অজান্তে শিরদাতা কাঁপিয়ে দেয়। এরপর এক লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যায় নরম আলোটা পর্দার ফাঁক ঘরে ঢুকছে। রিধিতা চুপচাপ বসে আছে, দুহাত গালে রেখে, চোখ দুটো শূন্য স্থির, অথচ মনে হচ্ছে ভেতরে একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনো তার কাছে দুঃস্বপ্নের মতো। বুকের ভেতর ধড়পড় করছে, হাতের তালু ঘামে ভিজে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না আজ যা কিছু ঘটেছে তার সবটাই সত্যি। কিন্তু তখনই পাশে এসে বসল ঈশানী, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্তির আভা। রিধি, সত্যি করে বলতো, এই আহাদ রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক? রিধিটা আটকে উঠল। আজব, ওর সাথে আমার আবার কিসের সম্পর্ক হবে? তুমি কখনো কিছু শুনেছ? ঈশানী নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে। শুনেছি কিনা সেটা বাদ দে, ওই দিনও তোকে খুঁজতে এসেছিল, আমি বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতির লোকজন মোটেও আমার ভালো লাগে না রিধি। খুব সাবধান, দূরে থাকিস এসবের থেকে। আর আমাদের আব্বু যদি শুনে, তুই জানিস তো উনি রাজনীতি কতটা ঘৃণা করেন, তোর কি হবে তখন?
রিধিতা নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, বুবু তুমি ভুল করছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী, পেশায় একজন ব্যাট অফিসার। দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছেন, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি। কি ছোট গিন্নি, বলেই মজা করে তাকালো রিধির দিকে, শুনলাম আজকেও নাকি তুমি অজ্ঞান হয়ে গেছো, তো কার কোলে গিয়ে ঢলে পড়লে শুনি? সুমন আসলে কিছুই জানে না, শুধু মস্করার ছলে কথাটা বলল, কিন্তু ঈশানী কেঁপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমনই হওয়া উচিত। কথা শেষ করেই দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল। সুমন একপাশে হেসে দাঁড়ালো, তারপর পিস করে বলল, তোমার বুবুর তো মনে হচ্ছে টেম্পারেচার 102-এ উঠে গেছে। আসল ঘটনা কি? হ্যাঁ, রিধিতা ঠোঁট উঁচু করে বলল, আমি কি জানি। সুমন আর চাপ দিল না, হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে এলো। এমন সময় হঠাৎ রিধিতার ফোনটা টুন করে বাজলো। রিধির বুক ধড়পড় করে উঠল, কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটাই লাইন, এরপর